ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো আজকে ভারতীয় অর্থনীতি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সেকেন্ড দিনের প্র্যাকটিস বা এমসিকিউ প্র্যাকটিস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার কিন্তু দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। তো চলো, আজকের এই ক্লাসটা হওয়ার পর তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোনো রকম ডাউট আর খুঁজে পাবে না, সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দেখো, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত? তাহলে এই প্রশ্নটা যে গরিবি হটাও, আমি বলেছিলাম এটা কে বলেছিল? ইন্দিরা গান্ধী প্রথম বলেছিল, তাই তো? ইন্দিরা গান্ধী সরকার বলেছিল বা ইন্দিরা গান্ধী বলেছিল এই গরিবি হটাও এই কথাটা। তো এই স্লোগানটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ তৃতীয় পরিকল্পনা বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি ষষ্ঠ পরিকল্পনা, অপশন সি সপ্তম পরিকল্পনা, এমনকি অপশন ডি নবম পরিকল্পনা। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি হবে? অপশন বি ষষ্ঠ পরিকল্পনা। এই ষষ্ঠ পরিকল্পনার সঙ্গেই কিন্তু এই গরিবি হটাও স্লোগানটি যুক্ত। এটা কত সালে হয়েছিল? 1980 থেকে 85 সালে হয়েছিল, তাই তো? এর সময়কাল 1980 টু 85, তাই তো? এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, দা বোম্বে প্ল্যান কত সালে তৈরি করা হয়? বোম্বে প্ল্যানের সময়কালটা জানতে চাওয়া হয়েছে। তাহলে বোম্বে প্ল্যানের সময়কাল কত? 1934, 1944, 1956 নাকি 1975? তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। 1944 সালে কিন্তু তাহলে কি এই বোম্বে প্ল্যানটা তৈরি করা হয়েছিল। বোম্বে প্ল্যানটা মেইনলি বোম্বের যে বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একটা পরিকল্পনা, যাতে কিনা ভারতীয় অর্থনীতিটা আরো উন্নত হয় বা আরো এগিয়ে যায়, তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তাই তো? চলো 3 নম্বর প্রশ্নের পর দেখে নিই। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মুদ্রাস্ফীতি দাঁড়ায় কত শতাংশ? তো এই যে মুদ্রাস্ফীতির কথা আমি আগেও বলেছিলাম, তো আজকেও আবার বলে দিচ্ছি। মুদ্রাস্ফীতি মানে কি? টাকার মূল্য কমে যাওয়া। এক সময় তুমি 10 টাকা দিয়ে 1 কেজি চাল পেতে, কিন্তু এখন 10 টাকা দিয়ে তুমি চাল পাবে কতটা? বড়জোর 250 গ্রামের মতন চাল পাবে। তাহলে কি টাকার মূল্য কমে গেছে, জিনিসের মূল্য দ্রব্য কিন্তু বেড়ে গেছে, টাকার মূল্য কমে গেছে। তাহলে এটাই মুদ্রাস্ফীতির মধ্যে বলতে পারো। দেখো বলা রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মুদ্রাস্ফীতি কত ছিল? অপশন এ 51%, অপশন বি 61%, অপশন সি 71%, এমনকি অপশন ডি 81% বা 81%। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 61%, ঠিক আছে? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সম্পর্কযুক্ত বা উল্লেখ করা হয়? তাহলে কি সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান শিল্প বলতে পারো, সূর্য উদয় শিল্প বলতে পারো, যে সমস্ত কি এই পেট্রোকেমিক্যাল হতে পারে, রাসায়নিক সার শিল্প হতে পারে, একদম এগুলো সানরাইজ ইন্ডাস্ট্রি। তো দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো এই 4 নম্বরের প্রশ্ন অ্যান্সারটি তোমরা যারা জানো অবশ্যই কমেন্টসে লিখে ফেলো। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে এই সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি কিন্তু যুক্ত, ঠিক আছে? দেখে নাও পরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধি হয়েছিল কত শতাংশ? অর্থাৎ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা মানে হয়েছিল অ্যাকচুয়াল কত পার্সেন্ট হয়েছিল? অপশন এ 4.8%, অপশন বি 5.8%, অপশন সি 5.6% নাকি অপশন ডি 6.8%? তো এই যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু জাতীয় আয় বৃদ্ধি হয়েছিল 6.8%, এটা কিন্তু অ্যান্সার। এবার সেম কোশ্চেনটাই যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? লক্ষ্যমাত্রা কিন্তু ছিল 5.6%, ঠিক আছে? এটা লক্ষ্যমাত্রা ছিল, এটা কিন্তু অ্যাকচুয়াল হয়েছিল, তাই তো 6.8%। এরপর দেখো প্রযুক্তির আধুনিকীকরণের কথা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম উল্লেখ করা আছে? প্রযুক্তিবিদ্যার আধুনিকীকরণ, ঠিক আছে? এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা আছে?
দেখো অপশন এ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এমনকি অপশন ডি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু প্রযুক্তির আধুনিকীকরণের কথা বলা রয়েছে। ঠিক আছে, দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, গরিবি হটাও স্লোগানটি প্রথম তোলেন কে? দেখো কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমরা যে গরিবি হটাও স্লোগানটি হয়েছিল, কে করেছিল? ইন্দিরা গান্ধী করেছিল। এটা তো আর কিছু বলারই দরকার নেই। কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে 1980 থেকে কিন্তু কত সালে? 1980 থেকে 85 সালে যে পরিকল্পনা হয়েছিল তার মধ্যে করা হয়েছিল, তাই তো? এখানে বাদ বাকি অপশনগুলো আমাদের দেখার কিন্তু দরকার হবে না, আমরা বলেই দিলাম এটা ইন্দিরা গান্ধী করেছিল, তাই তো? আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রচনা করেন কে? বা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখাটি কে তৈরি করেন? তো অপশন এ ডিডি ধর, অপশন বি ভার্গেস কুরিয়েন, অপশন সি নরম্যান বোরলে, অপশন ডি সুকুমার চক্রবর্তী। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ডিডি ধর। এই ডিডি ধর যে ইনি কিন্তু এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রচনা করেছিলেন। তাহলে এরপরের প্রশ্ন দেখে নিব আমরা, ভিলাই স্টিল প্ল্যান্ট কত সালে স্থাপিত হয়েছিল? তো ভিলাই স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল 1956, 1957, 1959 নাকি অপশন ডি 1969। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা বলার কোনো প্রয়োজনই নেই কারণ এটা দেখো দেওয়াই রয়েছে আগে 1957-তে। তাহলে ভিলাই স্টিল প্ল্যান্টটা স্থাপিত হয়েছিল 1957 সালে। এটার সঙ্গে আরো 3টা পয়েন্ট আলোচনা করা আছে। দেখো ভিলাই স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল আমরা জানলাম এই প্রশ্নের মাধ্যমে 1957 সালে, তাই তো? কিন্তু এই ভিলাই যে স্টিল প্ল্যান্টটা এটা কার সহযোগিতা হয়েছিল? এটা কিন্তু ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়ার সহযোগিতা কিন্তু হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্টটা ছিল সেটাও কিন্তু স্থাপিত হয়েছিল 1956 সালে। এটা কার সহযোগিতা হয়েছিল? এটা হয়েছিল জার্মানির সহযোগিতায়। ঠিক আছে, এরপর দেখো দুর্গাপুর আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল 1959 সালে। কার সহযোগিতায়? ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছিল। তাহলে আমরা এই একটা প্রশ্ন পড়তে এসে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন অ্যান্সার করতে পারলাম। প্রত্যেকটা তোমরা এই প্রশ্নটাকে স্ক্রিনশট করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখে নাও, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? দেখো অপশন এ 1980 থেকে 85, অপশন বি 1985 থেকে 90, অপশন সি 1992 থেকে 97, এমনকি অপশন ডি 1997 থেকে 2002। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোনটা? অপশন ডি 1997 থেকে 2002, তাই তো? আর এই যে এটা 1980 থেকে 85 কত? এটা 6, তাই তো? এটা 6, এটা 7, এটা 8। তারপর একটা বার্ষিক পরিকল্পনা ছিল, তারপরে এই বার্ষিক পরিকল্পনার পরে ইয়ারলি একটা প্ল্যান ছিল, ইয়ারলি একটা প্ল্যানের পরে কিন্তু এই তারপরে এই যে এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, শিল্প শ্রমিকদের জন্য বোনাস দেওয়া শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায়? বোনাস মানে কি? উপরি বেতনের থেকেও কোনো সময় দুর্গাপূজা হতে পারে, ঈদ হতে পারে, যে টাকাটা এক্সট্রা দেওয়া হয় যাতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়, তারা কাজে উৎসাহ পায়। তো এই বোনাসের কথা বা এই বোনাস দেওয়া শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আওতায়? অপশন এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এমনকি অপশন ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই 11 নম্বরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকে কিন্তু এই বোনাস দেওয়ার কথাটা চালু হয়েছিল, তাই তো? এরপরে দেখে নাও, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনা করেন কে? বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখাটি কে রচনা করে, তাই তো? প্রশ্নটা এইভাবেও আসতে পারে। অপশন এ জে এম কেইন্স, অপশন বি জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী, অপশন সি প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অপশন ডি ইন্দিরা গান্ধী। তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন কি হবে? অবশ্যই কমেন্ট করো তোমরা। এটা কিন্তু অ্যান্সার হবে অপশন বি
জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী, তাই তো? দেখো 13 নম্বর প্রশ্ন এরপরে রয়েছে, বহুমুখী নদী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে করা হয়েছিল? বহুমুখী নদী পরিকল্পনা, এই যে নদী পরিকল্পনা তার মানেই কি কৃষিকাজের উন্নতির কথা বলা আছে। আচ্ছা বলো তো তোমরা, কৃষিকাজের উন্নতির কথা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রথম বলা ছিল? হ্যাঁ তোমরা ঠিক গেস করেছো, এটা কিন্তু হয়ে যাবে কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনার কথা কিন্তু বলা ছিল। তাহলে এরপরে প্রশ্ন দেখে নাও, 14 নম্বর প্রশ্ন, কোন মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তৈরি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের যখন আমি ক্লাস করিয়েছি তখনও বলেছি, এর আগের দিন যে প্রথম 25টার যে সেটটা ছিল তাতেও কিন্তু বলেছিলাম, তাই না? দেখো অপশন এ হ্যারওয়ার্ড ডোমার মডেল, অপশন বি মহলানবিশ মডেল, অপশন সি সোলো গ্রোথ মডেল, অপশন ডি জন ম্যানিয়ার্ড কাইনিসের মডেল। এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে কি মহলানবিশ মডেল হবে অ্যান্সার, তাই তো? এরপরে দেখো ন্যাশনাল প্ল্যানিং কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি এম বিশ্বেশ্বরাইয়া, অপশন সি পুরুষোত্তম ঠাকুর দাস, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। তার অ্যান্সার কিন্তু কি হবে? আমরা তো সকলেই জানি জওহরলাল নেহরু কিন্তু এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন বা তার নেতৃত্বেই তৈরি হয়েছিল, তাই তো? দেখো 16 নম্বর প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ পিভি নরসিংহ রাও, অপশন বি মনমোহন সিং, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি এল কে আদবানি। তো অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হয়ে যাবে পিভি নরসিংহ রাও। তিনি কিন্তু কোন পার্টির থেকে ছিলেন প্রধানমন্ত্রী? কমেন্ট করো তোমরা। তো এটা তিনি ছিলেন মেইনলি কোন পার্টি? তাহলে তিনি ছিলেন কংগ্রেস পার্টির থেকে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। নিম্নলিখিত কোন বছরে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল? এই কোশ্চেনটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেছি কারণ এটা আমরা জানি এটাই কিন্তু ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার ইতিহাসের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? এরপরের থেকে আমাদেরকে এক্সচেঞ্জ হয়ে গেছে নীতি আয়োগের সঙ্গে। কিন্তু দেখো তো এখানে কোথাও 2015 কি আছে? অপশনে তো 2015 নেই, কিন্তু এখানে দেখো অপশন কি আছে, 2016 রয়েছে, 2017, 2018, 2019। তাহলে অ্যান্সার কি হবে? 2017 হবে, কারণ এটা কিন্তু হওয়ার কথা ছিল কত 2012 থেকে 2017। প্রশ্নটা কি বলেছে? নিম্নলিখিত কোন বছর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল? মেইনলি শেষ হয়েছিল, এর কোশ্চেনটাতে একটু সমস্যা আছে, হয়েছিল বা হওয়ার কথা ছিল হতো প্রশ্নটা, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2017। আর যদি 2015 থাকতো তাহলে কিন্তু 2015ই হতো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নাও, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল উদ্দেশ্য উত্থাপন করো। সেই দশম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল আমাদের, সেটার মূল উদ্দেশ্যটাই বা কি ছিল? এই উদ্দেশ্যটা দেখো, পারিবারিক আয় প্রথম উদ্দেশ্য ছিল, দ্বিতীয় উদ্দেশ্য বলা আছে জাতীয় আয়, কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, নাকি মাথা পিছু আয়। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি অপশন ডি মাথা পিছু আয়, যার ইংরেজি নাম কি পার ক্যাপিটাল ইনকাম। অর্থাৎ এক বছরে আমি যখন এর আগে ক্লাসে ন্যাশনাল ইনকাম পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে মাথা পিছু আয়ের পুরো কনসেপ্ট কিন্তু বলেছিলাম। এটা মাথা পিছু আয় সম্পর্কে ডিটেলস যদি জানতে চাও তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে, ইকোনমিক্সের প্লেলিস্টে গিয়ে ন্যাশনাল ইনকামের ভিডিওটা তোমাকে কিন্তু পুরোটা দেখতে হবে। তার মধ্যে আমি আজকে বলে দিচ্ছি মাথা পিছু আয়টা কি। মাথা পিছু আয় হলো একটা নির্দিষ্ট বছরে, এক বছরের মধ্যে ভারতের জনগণ যত টাকা ইনকাম করছে তাকে সেই জনগণ দিয়ে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে আমরা কি মাথা পিছু আয় পেতে পারি। ধরে নাও 10 জন মানুষ আছে, 10 জন মানুষে 100 টাকা ইনকাম করলো, 100 টাকা ইনকাম করলো, তাহলে মাথা পিছু আয় আমি কত বলবো? 10 টাকা। বুঝতে পারলে? তো এই যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কিন্তু কি ছিল? এই মাথা পিছু আয়। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতকে স্বনির্ভর ও স্ব উৎপাদক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য ছিল? অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা,
অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এমনকি অপশন ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ভারতকে স্বনির্ভর ও স্ব-উৎপাদক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য কিন্তু বলা ছিল। ঠিক আছে, এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কোন পরিকল্পনার উদ্দেশ্য ছিল? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরই কি ছিল? দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কথা, কিন্তু এটাই ছিল মেইনলি এর মূল উদ্দেশ্যের মধ্যে ছিল। দেখো এরপরে 21 নম্বর প্রশ্ন কি রয়েছে, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শেষ হয়? অপশন এ 2012 সালে, অপশন বি 2014 সালে, অপশন সি 2015 সালে, অপশন ডি 2017 সালে। আচ্ছা, 2014 সালে তো হবেই না, তাই তো? 2015 সাল থেকে তো নীতি আয়োগে চলে আসলো, 2017 সাল তো কথাই না, তাহলে কি অ্যান্সার হবে কি 2012 সালে। বাস হয়ে গেল। এরপরে দেখো, জাতীয় উন্নয়ন পর্ষদ কাদের সমন্বয়ে গঠিত? ঠিক আছে, কাদের সমন্বয় বা কারা কারা এর সদস্য ছিল বলতে পারো। ঠিক আছে, দেখো অপশন এ পরিকল্পনা কমিশনের সদস্য, অপশন বি রাজ্যের গভর্নরগণ, অপশন সি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের, এবং অপশন ডি এ ও সি উভয়, অর্থাৎ এই যে এ নাম্বার আর এই সি নাম্বার উভয়। তাহলে কিন্তু অ্যান্সার কি হয়ে যাবে? জাতীয় উন্নয়ন পরিষদের সমন্বয় গঠিত, কাদের সমন্বয় গঠিত? এই এ আর এই সি, অর্থাৎ পরিকল্পনা কমিশনের সদস্য এবং রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারাই কিন্তু এই জাতীয় উন্নয়ন পরিষদের সমন্বয় গঠিত, তাই তো? দেখো 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারতে নীল বিপ্লব শুরু হয়েছিল? অপশন এ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এমনকি অপশন ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে কত নাম্বার? তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে অপশন ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই নীল বিপ্লব কিন্তু শুরু হয়েছিল, তাই তো? দেখো এরপরে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? মিশ্র অর্থনীতি মানে যেখানে সরকার প্লাস বেসরকারি সংস্থা একে অপরের সঙ্গে কাজ করবে, সেটাই মেইনলি মিশ্র অর্থনীতি। তাহলে কি বলা রয়েছে? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এমনকি অপশন ডি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো 24 নম্বরের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই মানে ভারতে মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল বা মিশ্র অর্থনীতির পন্থাটা বেছে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন, এবং আজকে এটা আমাদের লাস্ট প্রশ্ন। অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? মানে টোটাল যে অর্থনৈতিক পরিকল্পনা ছিল তার গুরুত্বপূর্ণ বা মূল উদ্দেশ্য কি ছিল? অপশন এ পরিকল্পনা উন্নয়ন বা পরিকল্পিত উন্নয়ন, অপশন বি দরিদ্র দূরীকরণ, অপশন সি মোট কর্মসংস্থান বৃদ্ধি, অপশন ডি মাথাপিছু আয় বেশি। তো এটা আমরা তাহলে বলতেই পারি যে 25 নম্বর অ্যান্সারটা কিন্তু সবচেয়ে যেটা অ্যাকুরেট, সেটা কিন্তু পরিকল্পিত উন্নয়ন, যেটা সব দিকের উন্নয়ন হয়। এখানে দারিদ্রতা দূরীকরণ হবে, মোট কর্মসংস্থান বৃদ্ধিও হবে, মাথাপিছু আয় হবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি হবে, সমস্ত কিছুর কথাই কিন্তু এখানে বলা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম প্রশ্ন নিয়ে কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটি নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।